জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ ও আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। আন্তরিকতা। গুণী পিসি লোকের বাড়ি কাজ করতেন, এখন বহুদিন করেন না। দুই মেয়েকে পড়িয়েছিলেন বহু কষ্ট করে। এর কাছ থেকে বই, ওর কাছ থেকে খাতা, পেন, পেন্সিল সবই চেয়ে চিনতে হতো। ভগবানের আশীর্বাদে মেয়ে দুটির মাথা ছিল খুব ভালো। পরীক্ষায় ফলও তাই খুব ভালোই হতো। ধীরে ধীরে হাই স্কুলের অষ্টম শ্রেণীর পর থেকে স্কুলের মাইনে বন্ধ হলো। দিদিমণিরা একসাথে বসে ঠিক করলেন, মেয়ে দুটো এমন সুন্দর ফল করছে, আবার বাপ মরা, মা একা, ওদের স্কুলের মাইনে দিতে হবে না। এরপর দিদিমণিরা নিজেরাই নজর রাখতেন ওদের পড়াশোনায়। কেউ খাতা, বছরের প্রথমে কেউ বই, কেউ ডট পেনের রিফিল, পেন্সিল, যে যা পারতেন তাই কিনে দিতেন। গুণী পিসিও একটু রেহাই পেলেন। বেড়ার ঘর, মাথায় টালি, উঠোনখানা যেন লক্ষ্মীর উঠোন। ওইখানেই দু মেয়ে পড়তে বসত। ঘরখানা খুব নিচু, আলো কম। বড় মেয়েটার আবার চোখ খারাপ, চশমা ছিল। গুণী পিসি সধবাকাল থেকেই মহারাজের কাছে আসতেন। পিসির একটা পা ছোট, তাই অনেক বয়স অবধি বিয়ে হয়নি। পরে এক অসহায় বৃদ্ধ রিক্সাওয়ালার সাথে তার বিবাহ হয়। কপাল মন্দ হলে যা হয়, যক্ষা রোগে বৃদ্ধ দেহ রক্ষা করলেন। আর গুণী পিসি দুই মেয়েকে নিয়ে অথই জলে ভাসতে লাগলেন। মহারাজ ওঁকে দিয়ে কখনো কখনো ঠাকুরের বাসন মাজাতেন। উৎসবের আগে পরে বিস্তর বাসন ঘসঘস করে মুহূর্তে মেজে চলে যেতেন। মহারাজ পয়সা দিতে গেলে বলতেন, কপাল দোষ তাহলে কাটবে কি করে বাবা? এখানে কি আর পয়সা নেওয়া চলে? আপনিও পয়সা রাখুন, ও বেলায় এসে পেশার নিয়ে যাবক্ষণ। মহারাজ বাবা বাছা করে অনেক বুঝে 4টে পয়সা দিতেন। এরপর গুণী পিসির মেয়েদের ভালো বিয়ে হয়। জামাইরাও খুব ভালো মানুষ। গুণীর বাড়িও ইট আর অ্যাসবেস্টাসের সজ্জায় সুন্দর হল। মেয়েরা মাসে মাসে গুণীকে খাবার দাবার কিনে দিত, হাতে টাকাও দিত। তাই কাজে আর তাকে বের হতে হতো না। প্রায় সন্ধ্যায় গুণী মঠে সভা শুনতে আসতেন, তারপর আরতি দেখে ঘরে ফিরে যেতেন। আর সেই গুণী পিসি এসে গলায় আঁচল দিয়ে মহারাজকে প্রণাম করে সমিনতি বললেন, বাবা, বহুদিনের সাধু সেবা করব। তুমি যদি দয়া করে একদিনের দাসীকে উদ্ধার করো, বাপের ভিটেটুকুও ধন্য হয়। আর রোগ ভোগে জর্জরিত মেয়েদের স্বর্গগত বাপের কল্যাণ হয় বাবা। তোমার কাছে কথা শুনে শুনে অনেক সংশোধন করার চেষ্টা করেছি বাবা। জানি না, অনেক দোষই হয়তো আছে, তবু সাধটি বড্ড তাড়া করে বেড়ায় বাবা। রোজই এসে বলবো ভাবি, কিন্তু সাহসে কুলোয় না। পেটের কথা পেটেই চাপা পড়ে। আজ সাহসের যষ্টিতে ভর দিয়ে এসেছি। বাপ তো বললে কি হবে? নিজেকে অনেক বুঝিয়ে সাহসে ভর দিয়ে বললাম, তা তুমি যদি কথা রাখো সেও ভালো, না রাখো তো সেও তোমার ইচ্ছা। মহারাজ বললেন, কবে কবে? বুড়ি বললেন, সামনের পূর্ণিমার দিন সন্ধ্যায় যদি যাও বাবা, আমি ধন্য হই। মহারাজ ওই একরকম স্বীকার করলেন। বললেন, দেখো গুণী, বাড়াবাড়ি যেন করো না। আচ্ছা, ওদিন কি তুমি নারায়ণ পুজো করবে? গুণী পিসি বললেন,
তাই তো করব বাবা, তাই তো করব। তার জন্যেই তো নারায়ণকে জানাতে এলাম। তুমি আমার নারায়ণ ঠাকুর, ব্রহ্মা ঠাকুর, শিব ঠাকুর গো। সেই কোন কালের বাপ তুমি, সবার বাপ। আহা বাবা, ভাবতে পারছি না এসাদ আমার পূরবে। এখন এই কদিনে এত আনন্দ সইতে পারবো তো? টপ করে না মরে যায়। আহা, এমন কপাল কজনের হয় গা। মহারাজ সাবধান করলেন, খবরদার, যা পারো কচু, মোচা, থোড়, লাবড়া, কুমড়ো, লাউ দিয়ে রাঁধবে। কেনাকাটি করবে না। দুধ, ছানা, পায়েস এসব নয়। বড়ি আনন্দ করে বললেন, আমার বড় সাধের একখানা রাম ছাগল, ওর দুধটা খেও বাবা। মহারাজ হাসতে হাসতে বললেন, বেশ বেশ। এটুকু না বললেও নয়। বৃদ্ধার বড় মেয়ের একটু দূরে বিয়ে হয়েছিল, আর ছোট মেয়েটা 3 গ্রাম দূরে। মাত্র 1 বছর ব্যবধানে বিয়ে। বড়টাকে তার শ্বশুরবাড়ি থেকে বেশি ছাড়ে না। ছোটটার বিয়ের পর 2 মেয়ে একসাথে এসেছিল মহারাজকে প্রণাম করতে। সেদিন কি একটা উৎসব ছিল, প্রচণ্ড ভিড়। অনেকক্ষণ দাঁড়িয়ে তারা দূর থেকেই প্রণাম করে চলে গিয়েছিল। গুণী বেশি পরে এই কথা মহারাজকে জানাতে মহারাজ খুব দুঃখ পেয়ে ওদের একদিন দুপুরে প্রসাদ পেতে ডেকেছিলেন। ওরা এসেছিল, প্রসাদও পেয়েছিল। মহারাজ দুঃখ প্রকাশ করে বলেছিলেন, তোরা যেন মা, কত ভালো। অমন আশা নিয়ে এলি, আবার ফিরেও গেলি, অথচ দুঃখ পেলি না বাছা। তোদের আমি মাঝে মাঝে দেখেছি, বিয়ের পর এই দেখছি। খুশি আছিস তো মা? ওরা একসাথেই বলেছিল, আপনার অকণ্ঠ আশীর্বাদে যে যে ঘরে পড়েছি, বড্ড ভালো ঘর গো বাবা। তারপর বড় মেয়েটি বলল, মহারাজ, আমি আর বোন দুজনেই মহাভাগ্যবতী। বোনেরটা তো মাটির মানুষ, আমার ঘরও খুব ভালো। যদি কখনো কোনো দুঃখ পাই, ওটা আমার জন্যই আমি পাই, সেটা বেশ বুঝতে পারি বাবা। তোমার সভাগুলো মায়ের কাছে এলেই শুনতে চাই। মা এত সুন্দর করে বুঝিয়ে বলেন যে মাথায় একেবারে গেঁথে যায়। উনি একদিন বলছিলেন আপনার একটি কথা, আমরা যেটুকু দুঃখ পাই তা বেশিরভাগই নিজেকে ঢাকা দিতে গিয়ে, নয়তো অতি মূল্যায়ন করে। ওইটি দোষ। যে ঘরে ওই দোষ নেই, সেই ঘরে শোক তাপও কম। আমি এই কথা সত্যতা অক্ষরে অক্ষরে দেখছি। আমার স্বামীও আজকাল আপনার কথাগুলো যেচে শুনতে চায়। সেদিন খাওয়া দাওয়ার পর আবার একই প্রসঙ্গ উত্থাপন করলেন মহারাজ। ওরা আশা করে এলো, দেখাও হলো, কিন্তু চরণ স্পর্শ করতে পারল না। এই নিয়ে মহারাজ দুঃখ প্রকাশ করলেন। বড় মেয়েটি বলল, তাতে কি হলো মহারাজ? তারাপীঠ, দক্ষিণেশ্বর, বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মন্দিরে, এমন আরো অনেক জায়গাতেই তো আমরা দূর থেকে কত আকুতি নিয়ে প্রণাম করি। তাতে প্রণাম হয় না নাকি? বরং খুব গভীর প্রণামই তো হয় দেখেছি। ওতে ব্যাকুলতা, আনন্দ, তৃপ্তি কোনোটাই তো কম হয় না। চোখ দিয়েও তো স্পর্শ হয় বাবা। আপনার গায়ে আলো পড়ে, সেই প্রতিফলন আমার চোখে আসে, তাই তো দেখতে পাই। ওটাও স্পর্শ। তৃপ্তিটা যার যার কাছে যার যার মতন। আমি আর বোন যেদিন আপনার কাছে এসেছিলাম, সেই দিন যে কি আনন্দ নিয়ে ফিরেছি তা কি বলবো বাবা। এই তো বোন, বল বাবাকে। দ্বিতীয় মেয়েটি বলেছিল, মহারাজ, আসি আর না আসি, আপনি আমাদের অহরহ অনর্গল আশীর্বাদ পাঠাচ্ছেন। আর আমার প্রণাম হলো কি না হলো,
এর বিচার করব কেন? স্পর্শের আনন্দের সাথে অহংকার অতিদোষও আছে। আপনি অবারিত দ্বারে দণ্ডায়মান, আপনাকে স্মরণেই কত আনন্দ হয়, তার আবার স্পর্শ। দুই মেয়ের কথা শুনে মহারাজ বললেন, বড়জন তো স্কুল শিক্ষিকা হয়েছ, ছোটটি কি করো? ছোট মেয়েটি জানালো, সে সরকারি অফিসের কেরানি। এই হলো গুণী পিসির দুই মেয়ে। আজ কয়েক বছরের জমা টাকায় তার এই ভক্ত ভাণ্ডারা। অবশেষে আমরা জনা দশেক মানুষ গুণী পিসির বাড়ির উদ্দেশ্যে পূর্ণিমার দিন রওনা হলাম। পথে গোলকবাবুর বিরাট বাড়ি। এদিকে ভোর 3টে থেকে হাঁড়ি উনানে বসেছে গুণী পিসির বাড়িতে। মধ্যরাত্র থেকে সবজি ধোয়া, বাছা, কাটা একাই সব করছেন। মেয়েদের ডেকেছেন বটে, কিন্তু বারবার করে বলে দিয়েছেন, স্বার্থপর হোস না মা, আমার ভাগে যেন ভাগ বসাস না, এইটুকু আমায় পুরো করতে দিস রে মা। বড় আহ্লাদের দিন আমার। উনি স্বীকার করেছেন আমার আমন্ত্রণ, আর কি চাই? তোদের যা বলবো করে দিস, তবু ব্রহ্মাদেবকে যেন স্পর্শ করিস না। পোড়াই, ধরাই, লাগাই, যাই করি, না বলা অবধি হাত দিবি না যেন। মেয়েরা জোগাড় যন্ত্রে লেগেছে, কিছু কিছু কেটে বেছেও দিয়েছে। রান্নাটা তিনি একাই নামাচ্ছেন। সন্ধ্যার মধ্যে 64টি পদ নামানো হয়েছে। আজকে তাঁর বড় আহ্লাদের দিন। সাধু ভক্ত সবাই ভোজন করবেন তাঁর বাড়িতে। কিন্তু গোল হল গোলকবাবুর বাড়ির সামনে এসে। গোলকবাবু হাতে একটা পাত্র নিয়ে কোথায় যেন বের হচ্ছিলেন। মহারাজকে দেখে হতচকিত হয়ে বললেন, এ কি মহারাজ, আপনি যে এইরকম সময় এধারে আসবেন ভাবিও নি। কি সৌভাগ্য! আজ আমাদের সত্যনারায়ণের সিন্নি দেওয়া হয়েছে। আসুন আসুন আসুন। একরকম টানতে টানতেই মহারাজকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন গোলকপতি। একধারে নাম কীর্তন, একধারে পুজো, আর এক ধারে প্রসাদ ভক্ষণ চলছে। নানান মানুষের ভিড়। মহারাজ উঠি উঠি করছেন। বৃদ্ধ গোলকপতি এসে বললেন, মহারাজ, 97 বছরে পড়েছি, আজই এই অধমের জন্মদিন। এমন সৌভাগ্য আমি কেমন করে উপভোগ করব বলুন? একটু প্রসাদ নিয়ে যান। আহা, সপার্ষদ আপনাকে দেখে কি না আনন্দ হচ্ছে। আসুন, এইটুকুর জন্যই হয়তো বেঁচেছিলাম। দুবার মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম। ভাবতাম কি এমন কাজ বাকি আছে। আজ বুঝতে পারছি মহারাজ, এই মহাক্ষণ দর্শন না করে যাব কি করে? একটু প্রসাদ পেয়ে যান। বৃদ্ধের চোখের জলের আকুতি মহারাজ ফেরাতে পারলেন না। লুচি, ছোলার ডাল, ছানা বড়া, নানা মিষ্টান্ন আদিতে ভোগের প্রসাদ পেলেন। গোলকপতি আহ্লাদে আটখানা হলেন। বারবার বলতে লাগলেন, আর কেন, আর কেন, সব স্বাদ শেষ। এবার মহা শান্তিতে দু চোখ বুঝব। আর তোরা কেউ ফেরাতে পারবি না আমায়। ওখান থেকে বের হতে একটু দেরি হলো। গুণী পিসি দাওয়ায় আহ্নিক করছিলেন। আমাদের দল দেখেই শশব্যস্ত হয়ে জলের ঘটি নিয়ে উঠে এসে মহারাজের পা ধোয়াতে গেলেন। মহারাজ থামালেন অনেক কষ্টে। শেষে একটা পাথরের থালায় রাখা দুধ আলতায় দাঁড়াতে বললেন মহারাজকে। এসব বিড়ম্বনা মহারাজ কুণ্ঠিত হয়েও মেনে নিলেন। কারণ এরপরে তো বলতে হবে, খেতে পারবো না, খেয়ে এসেছি। যা হোক, পায়ে মাথা দিয়ে প্রণাম করল মা ও মেয়েরা। গুণী পিসি গুরুদেবের পা ধোয়া বস্তুটি উঠোনে, ভিটেতে, বাগানে সর্বত্র মন্ত্র পড়তে পড়তে ছড়িয়ে দিলেন।
মহারাজকে ঘরে নিয়ে গিয়ে বসাতেই তো মহারাজ অবাক। এত পদ, শাক, চচ্চড়ি, ঘ্যাঁট, লাউ ছেঁচকি প্রভৃতি উনকুটি পঞ্চা সব তৈরি। আমরা মহারাজকে দেখেই বুঝতে পারছিলাম ওর যন্ত্রণাটা কোথায়। বারবার মুখ কাঁচুমাচু করে বলছেন, কেন এত করতে গেলে মা? এখন কি হবে? গণিপিসি বললেন, তোমরা যা পারবে তাই নেবে, জোরাজোরি নেই বাবা। মহারাজ আর ধৈর্য রাখতে পারলেন না। কোনো ছলনার আশ্রয় না নিয়েই সোজাসুজি বলে ফেললেন, মাগো, গোলকপতিবাবু বয়স্ক মানুষ, পথ থেকে ধরে ঘরে নিয়ে গেলেন। এমন করে বললেন যে মুখের উপর কিছুই বলতে পারলাম না। অত অসুস্থ মানুষ, অথচ অত কর্মঠ। ওর দিক ভাঙা আহ্লাদে বাদ সাধ্যে না পেরে ওখানে প্রসাদ নিয়েছি মা। এখন এখানে কি হবে? বৃদ্ধা গণিপিসি বললেন, বাবা, আপনি দয়াল, দয়াই আপনার ধর্ম। আমরা অবুঝ সন্তান, যেমন তেমন চেয়ে ফেলি, কত ভুল ভ্রান্তি করি, তবু আপনার অকাতর কৃপা পাই। আপনারা কি আর মুখে খান? ও আপনাদের ছলনা, চোখ দিয়ে দেখেছেন, ওই আপনার গ্রহণ। এবার বিতরণের পালা। ও মেয়ে, তোরা আয় না রে। মহারাজ জড়সড়। মেয়েরা এলো। মা বলল, নে না রে, সব মেলা। বড় বড় হাঁড়ি, গামলা, ঘি সব ওরই মধ্যে দে। ওরে, তোদের এমন ভাগ্য আর কি হবে? গুরুর ইঁটু মাখতে বসেছিস। তোর বাবা ধন্য, তোদের 14 পুরুষ ধন্য রে। এবার উঠে গিয়ে ঘর থেকে একটা কৌটো আনলেন। সেটা গুরুদেবকে দিয়ে বললেন, তোমার দাসীর এই প্রণামীটা স্বীকার করো বাবা, ভোজন দক্ষিণা। গুরুদেব বিস্ময়াবিষ্টের মতো বিশ্বাসের বহর দেখছেন। আমরাও অবাক। প্রসাদ মাখার পর বৃদ্ধা বের হবেন। এমন সময় মহারাজ বললেন, কোথায় যাচ্ছ মা? বৃদ্ধা বললেন, ঘরে ঘরে প্রসাদ দিয়ে ধন্য হয়নি বাবা, এই কয়েকজন পড়শির ঘরে দিয়েই ফিরছি, একটু বসুন। মহারাজ আমাদের যেতে আদেশ দিলেন। আমরা মহানন্দে বড় বড় দলা করে এক এক ঘরে দিয়ে এলাম। কি যে সেদিন আনন্দ হয়েছিল তা সারা জীবনেও ভুলতে পারব না। মহারাজ গণিপিসিকে বললেন, তুমি কি খুব দুঃখ পেয়েছ মা? গণিপিসি অবাক হয়ে বললেন, সে কি গুরুদেব, কিসের দুঃখ? আমার জোগাড় করার দায়। ভগবানের উপর নিজের মত আসে নাকি? তুমি যেমন করে খেতে চাও খেয়েছ। অভাগিনী যে সাক্ষী হলো এমন সেবার, এই তো ঢের। শুধু আনন্দ বাবা, শুধু আনন্দ। আমি এই গণিপিসির পরিবারের কাছে ঋণী। ভক্তি বিশ্বাস কি সেদিন শিখেছিলাম। আর শিখেছিলাম তৃপ্তি নিজের দাবি চরিতার্থ করে নয়, তৃপ্তি অপরের মত ও অবস্থাকে মান্যতা দিয়ে।